আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তো আমাদের ওয়ান শট সিরিজের যে ক্লাসগুলো চলছে, অর্থাৎ বোটানির আমরা অলরেডি দুইটা ক্লাস করেছি। একটা হচ্ছে কোষের উপরে আর একটা হলো অণুজীবের উপরে। আজকে আমরা 3 নম্বর যে লেকচারটা করব সেটা হচ্ছে কোষ বিভাজনের উপরে। তো এই ক্লাসটা সবথেকে বেশি কাজে লাগবে যারা 25 ব্যাচের আছে তাদের জন্য, কারণ তোমাদের পরীক্ষা একেবারেই সামনে। আর যারা হচ্ছে 26 ব্যাচের আছো, অর্থাৎ অলরেডি এই চ্যাপ্টারগুলো শেষ করে ইয়ার চেঞ্জ পরীক্ষা দিয়েছো, সামনে আরও অনেক পরীক্ষা বাকি, তারাও কিন্তু এই ক্লাসটা করে নিতে পারো। অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো কেমন হয় এবং সৃজনশীল প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হয় সেটা তোমাকে বুঝতে গেলে অবশ্যই তোমার জন্য এই ক্লাসটা কিন্তু জরুরি। তো আমি কোশ্চেনগুলো সলভ করাচ্ছি কিভাবে তোমরা জানো, যে এখানে আমরা বোর্ডের বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, পাশাপাশি ইম্পর্টেন্ট টপিক, একটা চ্যাপ্টারে কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আমাকে পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। তো কোষ বিভাজন খুবই ছোট একটা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং প্রত্যেকটা বোর্ডে মিনিমাম একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু এখান থেকে থাকছে এবং এমসিকিউ অবশ্যই থাকবে। এমসিকিউ এর ব্যাপারে আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি এবার 25 ব্যাচের জন্য একটা ওয়ান শট এমসিকিউ দিব, যেটা হচ্ছে সবগুলো চ্যাপ্টারের উপরে, আবার জুলজির উপরেও আমরা সেম আরেকটা লেকচার আপলোড করব। তো আমি বলতে পারি যে এই ক্লাসটা করলে তুমি ইনশাল্লাহ এই চ্যাপ্টারের উপরে, সৃজনশীলের উপরে একটা 100% তুমি হচ্ছে তুমি একটা কনফিডেন্স লেভেলে গ্রো করতে পারবা এবং পরীক্ষায় আনসার করে আসতে পারবা। তো আসো শুরু করা যাক ক্লাসটা। দেখো, ওয়ান শট সিকিউ ক্লাস, এটা হচ্ছে কোষ বিভাজন। খাতার উপরে সুন্দরভাবে হেডিং দিয়ে নাও। আগে আমি বলে দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি টপিক পড়তে হবে, সেই টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক, কোষ বিভাজন থেকে ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা হচ্ছে এখন লিখে নিব, যে কোন কোন টপিকগুলো আমাকে পড়তেই হবে। সেই টপিকগুলোর নাম আমি বলে দিচ্ছি, ঝটপট তোমরা হচ্ছে খাতায় এটা হচ্ছে লিখে নাও, গুরুত্বপূর্ণ টপিক। তো এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ টপিক কি কি আছে ভাইয়া বলো তো? তোমরা কিন্তু অসংখ্যবার এগুলো পড়াশোনা করছো, তাই কি না? তারপরেও হচ্ছে আমি একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে এখানকার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেল সাইকেল। প্রথম দিকের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেল সাইকেল, কোষচক্রের বিভিন্ন ধাপ আছে, ইন্টারফেজ, তারপরে হচ্ছে এমফেজের ভিতরে আবার অনেকগুলো টপিক আছে, সেগুলা সেল সাইকেল। তারপরে আমি যদি বলি যে সেল সাইকেলের ভিতরে তোমরা হচ্ছে যখন এমফেজ পড়বা, এমফেজ বলে একটা কথা আছে, সেই এমফেজের ভিতরে যখন যাবা তখন দেখবা সেখানে 5টা ধাপের কথা বলা আছে। একটা হচ্ছে প্রোফেজ থেকে টেলোফেজ। এই যে এই পাঁচটা যদি ভালো করে পড়ে যাও তাহলে এর মধ্যে একটা বা দুইটা টপিক কিন্তু চলে আসে। আমরা এটা কিন্তু সেই ক্লাস 8 থেকে পড়তেছি, তাই না? তারপরেও কেন জানি পরীক্ষা আসলে আমরা পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে আমাদের ল্যাক আছে, সেই ল্যাকগুলোই আমরা ফিল আপ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এমফেজ বললাম, সেল সাইকেল বললাম, তারপরে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, অর্থাৎ মাইটোসিস, সেল ডিভিশন, এটা আমাদের জীবজগতে কি ইম্পর্টেন্স তার আছে সেটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তারপরে কি পড়তে হবে? তারপরে তুমি চলে আসবা হচ্ছে মিওসিস, সেল ডিভিশনে। মিওসিসে আমি তোমাকে একটা কথাই বলি, অলওয়েজ আমি ক্লাসেও বলি, যে মিওসিসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রোফেজ ওয়ানের ভিতরে তোমরা যখন পড়বা, প্রোফেজ ওয়ানের ভিতরে দেখবা লেপটোটিন বলে একটা ধাপ আছে, লেপটোটিন থেকে ডায়াকাইনেসিস পর্যন্ত, এখানেও 5টি ধাপ আছে। আবার ওই যে প্রোফেজ থেকে টেলোফেজ, ওখানেও কিন্তু 5টা ধাপ আছে। এই 10টা ধাপ যদি কেউ ভালো করে পড়ে, তার সিকিউ এই চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ আটকাবে না, এটা মনে রাখো। তাহলে এটা হচ্ছে মিওসিসের প্রোফেজ 1 থেকে আমরা এই জিনিসগুলো কিন্তু পড়ে ফেলবো। আচ্ছা, তারপরে কি পড়বা? মিওসিসের গুরুত্ব। যারা এই ক্লাসটা করতেছো, অর্থাৎ এই ক্লাসগুলো যারা করতেছো, এই যে প্রথম দিকে আমি যেগুলো লিখে দিলাম এটাই কিন্তু সাজেশন, অর্থাৎ এই জিনিসগুলো পড়ে গেলেই ইনশাআল্লাহ কমন থাকে। তারপরে যেটা পড়বা ক্রসিং ওভার, আই থিঙ্ক তোমরা এটার নাম শুনছো, ক্রসিং ওভার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তোমরা পড়বা মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য, মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য। তো এই যে টপিকগুলো বলে দেওয়া হলো, এই টপিকগুলো তুমি যদি
পড়ে ফেলতে পারো, তাহলে তোমার সিকিউতে মানে গ ঘ আর আটকাবে না। ওকে, আচ্ছা এখানে কথা হচ্ছে যে ক খ, ক খ এর জন্য কিন্তু তোমাকে একটু ডিটেলে পড়তে হবে, অর্থাৎ বিস্তারিত পড়তে হবে, এবং বিগত বোর্ডে সকল বোর্ডে কী ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আসছে, কী ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসছে সেইগুলো তোমাকে সলভ করতে হবে। বিভিন্ন ভালো ভালো কলেজের ক খগুলো সলভ করতে হবে, তাহলে দেখবা যের মধ্যে তুমি কমন পেয়ে যাবা। ওকে, আর বই খুলে দেখবা যেগুলো সংজ্ঞা, তারপরে ছোট প্রশ্ন, সেগুলো অলরেডি তোমরা অনেকবার পরীক্ষা দিয়েছো, বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, সো সেইখান থেকে তোমাদের একটা জ্ঞান চলে আসছে যে ক খ কোনগুলো আসতে পারে। ক খ পড়তে গেলে পারতে গেলে তোমাকে একটু বিস্তারিত বা ডিটেলে বইটা ভালো করে পড়লেই তুমি পারবা। তাহলে এই টপিকগুলো আমরা লিখে ফেললাম, সেল সাইকেল, তারপর হচ্ছে প্রোফেজ টু টেলোফেজ, মাইটোসিসের গুরুত্ব, লেপটোটিন টু ডায়াকাইনেসিস, তারপর হচ্ছে মিওসিসের গুরুত্ব, ক্রসিং ওভার, আর মাইটোসিস মিওসিসের পার্থক্য। ঠিক আছে, এই টপিকগুলো পড়লে এই অধ্যায় ফিনিশ। তো আসো আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা আজকে দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023। আমরা অলওয়েজ ঢাকা বোর্ড দিয়ে শুরু করি, আজকে রাজশাহী বোর্ড দিয়ে শুরু হচ্ছে। তো রাজশাহী বোর্ড 2023-এর যে কোশ্চেনটা ছিল, দেখো এরকমভাবে একটা ফ্লো চার্ট আকারে কিছু একটা দেখা যাচ্ছে, তাই কি না? একটা ফ্লো চার্ট দেখা যাচ্ছে। তো এখানে 2n 2n আর এখানে 2n 2n থেকে দেখো বাদ বাকিগুলো সব n হয়ে গেছে, তাই না? তো নিশ্চয়ই আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে m এখানে যে ফ্লো চার্টটা দেখানো হয়েছে এটা হচ্ছে মাইটোসিস। কারণ তুমি দেখো যে মাইটোসিস সেল ডিভিশন আমরা কি জানি, যে সেলটা ডিভিশন হয় তার জাইগোট, অর্থাৎ যে সেলটা ডিভিশন হয় ওই সেল অপত্য সেলগুলা কিন্তু ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কিন্তু দেখা যাচ্ছে। অপত্য কোষ এবং মাতৃকোষে ক্রোমোজোমের যে নাম্বার সেটা সেম আছে, সো এটা অবশ্যই মাইটোসিস। আর এটা দেখো এন হয়ে গেছে, 2n থেকে n হয়েছে এবং 4টা পাইছি আমরা, এই যে মিওসিস 1 হয়েছে, তারপরে 2 হয়েছে। সো এটাকে আমরা আমাদের কনসেপ্ট থেকে বলতে পারি যে এটা হচ্ছে মিওসিস, একটা মাইটোসিস একটা হচ্ছে মিওসিস। ঠিক আছে, উদ্দীপক আগে বুঝতে হবে। তোমরা যে কাজটা করো, আমি বারবার একই কথা কেন বলি, প্রত্যেকটা ক্লাসে দেখবা আমি এই কথা বলি, কি কথা, যে প্রশ্ন পাওয়ার পর পর তোমরা ক খ এর দিকে আগে নজর দাও, কিন্তু ক খ আগে না। আগে কোনটা? আগে উদ্দীপক বুঝো কিনা, উদ্দীপক বুঝো কিনা। উদ্দীপক না বুঝলে গ ঘ পারবা না, আর সব থেকে বেশি মার্ক থাকে গ ঘতে, একটাতে 3 একটাতে 4। সো তোমরা করো কি, তোমরা ক খ মোটামুটি পারো, কিন্তু গ ঘতে গোজামিল দিয়ে চলে আসো, এটা কিন্তু ঠিক না। মানে গ ঘ অলওয়েজ কি করবা, একটা মানে ভালো কনসেপ্ট এবং বইয়ে যেভাবে লেখা আছে সেইভাবে কিন্তু উত্তরগুলো করে আসতে হবে। আচ্ছা, উদ্দীপক এম, আমরা গ নম্বর কোশ্চেনটা পড়ে আসো। উদ্দীপক এম এর তৃতীয় দশার সচিত্র বর্ণনা দাও। আচ্ছা, উদ্দীপক এম, এম মানে কে? মাইটোসিস। আচ্ছা, মাইটোসিসের তৃতীয় দশা, মাইটোসিসের তৃতীয় দশা কে বলো তো ভাইয়া? মাইটোসিসের তৃতীয় দশা কে? আমরা যদি গ এর উত্তরটা করি, আমরা তো বলছি যে এম, এম এখানে এম হচ্ছে মাইটোসিস, এম হচ্ছে মাইটোসিস। এখন এই মাইটোসিসের টোটাল 5টা দশা আছে। কয়টা দশা আছে? 5টা। 5টা দশার মধ্যে এর যে 3 নম্বর দশাটা তার নাম হচ্ছে মেটাফেজ। এর যে 3 নম্বর দশাটার নাম কি বলো? মেটাফেজ। অর্থাৎ 3 নম্বর দশাটাকে আমরা বলতেছি হচ্ছে মেটাফেজ। তাহলে আমাকে বলছে যে এই মেটাফেজের সচিত্র বর্ণনা দিতে হবে। অর্থাৎ মেটাফেজ কিভাবে হয়, তাহলে আসলে আমরা একটা পেজ এখানে নিয়ে নিই, আমাদের মেটাফেজের ছবিতে দেখবা। আচ্ছা, এই চ্যাপ্টারে প্রথমত একটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে রাখি, যে এই যে 5টা সেল ডিভিশন আছে মাইটোসিসে, এই 5টা সেল ডিভিশনের চিত্র খুব ভালো করে প্র্যাকটিস করে যেও। অর্থাৎ বায়োলজিতে চিত্র কথা বলে, অর্থাৎ তুমি যদি তোমার ছবি ভালো হয় তো স্যার মোটামুটি তোমার উপর ইমপ্রেস হয়ে যাবে এবং ভিতরে না পড়েও মার্ক দিয়ে দিতে পারে। আচ্ছা, মেটাফেজের চিত্রটা দেখবা, আমাদের যে বইপত্রগুলো আমরা পড়ি এইভাবে একটা চিত্র দেওয়া থাকে, এরকম ধরনের একটা ডায়াগ্রাম থাকে। এবং সেক্ষেত্রে আমরা দেখো ভাইয়া, খেয়াল করো কি বলতেছি, এগুলোকে আমরা বলছি হচ্ছে, এগুলোকে আমরা বলছি স্পিন্ডল তন্তু। আই থিঙ্ক তোমরা এগুলোর সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। এগুলোকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু। কি বললাম? স্পিন্ডল তন্তু। আর এই যে এগুলো আমরা এখন আঁকতেছি, এইগুলো হচ্ছে ক্রোমোজোম। এগুলো কি? এগুলো হচ্ছে ক্রোমোজোম। এবং এখানে একটা কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে, যে ক্রোমোজোমগুলো কিন্তু অবশ্যই বিষুবীয় অঞ্চলে থাকতে হবে। কোথায় থাকতে হবে? বিষুবীয় অঞ্চলে। তুমি যদি ক্রোমোজোমগুলোকে মেরুতে দেখাও তাহলে কিন্তু হবে না। ওকে, অর্থাৎ মেটাফেজের মূল যে ধারণাটা, মেটাফেজটা কিন্তু এটাই, যে এখানে হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে। তাহলে আসলে আমরা ছবিতে কি কি দেখাইলাম বলি।
এখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন দেখানো যাবে না, নিউক্লিওলাস দেখানো যাবে না, কারণ এগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে মেরু। তো এটাও হচ্ছে মেরু। এই যে এরকম ধরনের যে হয়ে যায় নিউক্লিয়াসের আকৃতিটা আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে, এটাকে কি বলে জানো? এটাকে বলে স্পিন্ডল যন্ত্র, যেটা তোমরা প্রোমেটাফেজে পড়ে থাকো। আচ্ছা, এইগুলা হচ্ছে ক্রোমোজোম, এবং সেই ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিষুবীয় অঞ্চলে কিন্তু অবস্থান করতেছে। কোথায় অবস্থান করছে? বিষুবীয় অঞ্চলে। এবং ক্রোমোজোমগুলোকে একটু মোটা এবং গাঢ় করে আঁকতে হবে, মোটা এবং গাঢ় করে আঁকতে হবে। ওকে, তাহলে নিচে তুমি লিখে দিবা এটা হচ্ছে মেটাফেজের একটা চিত্র। আর কি কি দেখানো যায় ছবিতে, আর কি কি তুমি ইন্ডিকেট করতে পারো? ধরো তুমি বললা যে এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হলো কোষ প্রাচীর। তুমি তারপরে বললা এটা হচ্ছে কোষ ঝিল্লি। মানে আনুষঙ্গিক যা যা একটা ছবিতে দেখানো যায় সেই জিনিসগুলো তোমরা দেখাবা। আর এই অঞ্চলটাকে, এটাকে আমরা বলছি বিষুবীয় অঞ্চল, এটাকে আমরা বলছি বিষুবীয় অঞ্চল। অর্থাৎ ক্রোমোজোমগুলো কিন্তু বিষুবীয় অঞ্চলে থাকতে হবে। ঠিক আছে, দেখো তাহলে মেটাফেজের ছবি হচ্ছে এটা। মেটাফেজের কিওয়ার্ডসগুলো কি কি আছে, মানে একটা মেটাফেজ ধাপের ভিতরে মূল যে শব্দগুলো কি কি আছে দেখো, তোমরা খেয়াল করো। মেটাফেজের ভিতরে তোমরা যে শব্দগুলো পাও, যেমন ধরে একটা পাবা হচ্ছে এই ধাপে ক্রোমোজোমগুলা সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয়। ক্রোমোজোমগুলো এই ধাপে সবথেকে বেশি খাটো এবং মোটা হয়। তারপরে তোমরা এই ধাপে আরেকটা শব্দ পাবা, মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস এরকম একটা শব্দ পাবা, মেটাকাইনেসিস। ঠিক আছে, এই ধাপে তুমি আরেকটা শব্দ পাবা কি? মেটাকাইনেসিস। তারপরে তুমি আরেকটা শব্দ পাবা কি? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এই কথাটা খেয়াল করো, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। একটা বিষয় হচ্ছে, অনেকেই আমাকে ক্লাসে প্রশ্ন করো তোমরা যে ভাইয়া নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি পরীক্ষা আসলে আমরা কোনটা আনসার করব? তো দেখো, এটার উত্তরটা ডিপেন্ড করছে প্রশ্নের উপরে। প্রশ্নটা কেমন হবে? যদি বলতো যে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয় কোন ধাপে, তাহলে প্রোফেজ। যদি বলে ঘটে কোন ধাপে, বিলুপ্তি ঘটে কোন ধাপে, প্রোমেটাফেজ। কমপ্লিট বিলুপ্তি ঘটে কোন ধাপে, তাহলে বুঝতে হবে যে এই যে এখানে তুমি একটা শব্দ অ্যাড করবে, যে আমি এখন ভুলে গেলাম, এখানে একটা শব্দ অ্যাড করবা, তার নাম হচ্ছে সম্পূর্ণ বিলুপ্তি। হ্যাঁ, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে। সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে বললে কিন্তু মেটাফেজ। ওকে, এই যে ক্রোমোজোমগুলো সব থেকে খাটো এবং মোটা হয়, এই টার্মটাকে কি নাম দেওয়া হচ্ছে জানো? এটাকে নাম দেওয়া হচ্ছে কনডেনসেশন। এটাকে আমরা বলছি কনডেনসেশন। ঠিক আছে, কনডেনসেশন। মেটাকাইনেসিস। তারপর হচ্ছে আচ্ছা হোয়াট ইজ মেটাকাইনেসিস? এই যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে একদম মাঝখানে যে অবস্থান করতেছে, বিষুবীয় অঞ্চলে থাকাকেই কি বলা হচ্ছে? মেটাকাইনেসিস। এবং এই ধাপে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনগুলোর সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, এবং এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। ওকে, তাহলে এই রকম কয়েকটা পয়েন্ট দিয়ে তোমাকে মিনিমাম 5 থেকে 6টা পয়েন্ট দিতে হবে, বা আরও বেশি যদি পাও তাহলে দিবা, এবং পাশাপাশি একটা সুন্দরভাবে একটা ছবি এঁকে দিবা, তাহলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা আসো ঘ নম্বর কোশ্চেনে কি বলছে সেটাতে যাই। আচ্ছা, যৌন জননক্ষম জীবের দৈহিক বৃদ্ধি এবং বংশ সৃষ্টিতে উদ্দীপকের প্রক্রিয়া এম এবং এন পরস্পর নির্ভরশীল। মানে বলছে যে বংশ বিস্তারের ক্ষেত্রে এবং দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে মাইটোসিস মিওসিস একে অপরের উপর নির্ভরশীল। তাহলে আসো আমরা এটার একটা উত্তর কিভাবে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা এর আরেকটা পেজ নিচ্ছি। আমাদের ঘয়ের উত্তর, 1 নম্বর প্রশ্নের ঘয়ের উত্তর আমরা কি বলতেছি। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো তো, একটা কনসেপ্ট দেখাই আমি তোমাদেরকে। তোমরা জানো যে জনন মাতৃকোষ, এটা মিওসিস সেল ডিভিশনে জনন মাতৃকোষ থেকে কিন্তু আমরা জানি যে জনন মাতৃকোষ থেকে এটা বিভাজিত হয়ে প্রথমে একটা সেল তৈরি করে, হচ্ছে জনন মাতৃকোষ থেকে মিওসিস 1 হয়, তারপরে 1 থেকে আবার 2 হয়, 1 থেকে 2 হয়। জনন মাতৃকোষে মিওসিস সেল ডিভিশন হলো, অর্থাৎ এই যে সেল ডিভিশনটা হলো, এটাকে আমরা বলছি মিওসিস। এটাকে আমরা কি বলতেছি? এই সেল ডিভিশনটার নাম হচ্ছে, এটাকে আমরা বলছি মিওসিস। অর্থাৎ একটা জনন মাতৃকোষ বিভাজিত হয়ে সে হচ্ছে এই যে সেলগুলো তৈরি করতেছে, এরা কিন্তু সব হ্যাপ্লয়েড সেল। হ্যাঁ, এরা সব হচ্ছে হ্যাপ্লয়েড সেল, এরা হচ্ছে সব হ্যাপ্লয়েড সেল, এরা সবাই হচ্ছে হ্যাপ্লয়েড সেল। এটা কিন্তু ডিপ্লয়েড সেল। ঠিক আছে, এটা হচ্ছে ডিপ্লয়েড সেল। তোমরা কি জানো যে মিওসিস সেল ডিভিশনে যে হ্যাপ্লয়েড সেলগুলো হয়, মানে সেটা হয় শুক্রাণু হবে না হলে ডিম্বাণু হবে, তাই তো?
শুক্রাণু হবে অথবা ডিম্বাণু হবে। মেল হলে, ছেলেদের হলে শুক্রাণু, আর মেয়েরা যদি হয় তাহলে হচ্ছে ডিম্বাণু তৈরি হবে। এখন এই শুক্রাণু আর ডিম্বাণুগুলো যেটা মিওসিস সেল ডিভিশনে আমরা পাই, ধরো এটা হচ্ছে শুক্রাণু আর এটা হচ্ছে শুক্রাণু আর এটা হচ্ছে ডিম্বাণু। এখন এই শুক্রাণু আর ডিম্বাণু এরা তো মিওসিসের মাধ্যমে তৈরি হয়েছে, তাই তো? এটা কিন্তু হ্যাপ্লয়েড, এটাও হচ্ছে হ্যাপ্লয়েড। এখন এরা দুইজন আবার নিষেকের প্রক্রিয়ায় মিলিত হয়ে এরা কি বানায় জানো? টুয়েন, জাইগোট বানায়। এটাকে কি বলা হচ্ছে? জাইগোট। আচ্ছা, এই যে জাইগোটটা তৈরি হলো নিষেকের পরে, এটা কিন্তু ফার্টিলাইজেশন। তোমরা যখন ওই যে তোমাদের মানব জীবনের ধারাবাহিকতা বলে একটা চ্যাপ্টার আছে পড়বা, তখন নিষেক কনসেপ্টটা কিন্তু আসবে। তো এটা কি বানাইলো? জাইগোট। এখন এই জাইগোট থেকে আবার শুরু হবে কিন্তু মাইটোসিস সেল ডিভিশন। অর্থাৎ এই যে জাইগোটটা সে এখন বারবার বিভাজিত হবে, এরকম একটা থেকে দুইটা হবে, তারপরে দুইটা থেকে চারটা সেল হবে, ঠিক আছে, চারটা থেকে আটটা সেল হবে, হ্যাঁ, তারপরে মরুলা হবে, ব্লাস্টুলা হবে, গ্যাস্ট্রোলা হবে। এইভাবে হচ্ছে সে আলটিমেটলি একটা বহুকোষী ভ্রূণে পরিণত হবে, তারপরে সেই ভ্রূণ থেকে একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি করবে, সেখান থেকে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হবে। কথা বুঝো? এটা হচ্ছে তার মাইটোসিস সেল ডিভিশন হয়েছে, এখানে মাইটোসিস হয়েছে। তাহলে মাইটোসিসের পরে সে একটা ভ্রূণ হলো, ভ্রূণের পরে একটা পূর্ণাঙ্গ জীব হয়ে গেল, সেও কিন্তু ডিপ্লয়েড। এখন এই পূর্ণাঙ্গ জীবের যে জনন মাতৃকোষ আছে না, সে আবার মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে। কথা বুঝছো? অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে এটা হলো মিওসিস আর এপাশে হলো কি? মাইটোসিস। মিওসিসের মাধ্যমে জনন কোষগুলো তৈরি হচ্ছে, জনন কোষগুলো নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি করে মাইটোসিসের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জীব হলো, সেই পূর্ণাঙ্গ জীবের জনন মাতৃকোষ আবার মিওসিস সেল ডিভিশন ঘটাচ্ছে। তার মানে বিষয়টা হলো এখানে মাইটোসিস এবং মিওসিস একে অপরের পরিপূরক। অর্থাৎ মাইটোসিস হলো, তারপরে মিওসিস, আবার মিওসিস হলো, তারপর আবার মাইটোসিস হলো। তাহলে দেখো এই যে মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে দৈহিক বৃদ্ধি। তাহলে বৃদ্ধির জন্য মাইটোসিস লাগবে। আর বংশ বিস্তার করার জন্য আমাদের কি লাগবে? শুক্রাণু ডিম্বাণু লাগবে, তার মানে মিওসিস লাগবে। তাহলে বুঝছো? উদ্দীপকে এম দিয়ে মিওসিসকে বোঝানো হয়েছে, এন দিয়ে মাইটোসিসকে বোঝানো হয়েছে। তাহলে দুটোই আমাদের লাগবে, বংশ বিস্তার এবং দৈহিক বৃদ্ধি দুটোর জন্যই লাগবে। এই জিনিসগুলো একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিতে হবে। ওকে, আসো পরেরটাতে যাই আমরা। 2 নম্বর কোশ্চেনে কি বলে? দেখো তো কি বলে 2 নম্বর কোশ্চেনে। বলে কি, দুইটা ছবি আছে, চিত্র এ। বলো তো চিত্র এ দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা নিশ্চয়ই একটা ক্রোমোজোম, বুঝতে বাকি নাই আমাদের। এটা একটা ক্রোমোজোম, ওকে। আর এটা একটা চিত্র বিটা হচ্ছে কি বোঝাচ্ছে? চিত্র বিটা এটা হচ্ছে আমাদের যে মিওসিস 1 আছে না, মিওসিস 1 এর প্রোফেজ 1, যেটা প্রোফেজ 1, সেই প্রোফেজ 1 এর একটা ধাপ আছে, তার নাম হচ্ছে জাইগোটিন। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এটা যে জাইগোটিন আপনি বুঝলেন কেমনে স্যার? বলেন তো। আমি যখন ক্লাসে আপনাদেরকে পড়াইতাম একটা ক্লোজ আপ কাছে আসার গল্প দিয়ে এটা পড়াইতাম, হ্যাঁ। এখানে দেখেন দুইটা ক্রোমোজোম একদম একসাথে লেপ্টে আছে, দেখছেন? এই যে এই দুইটাকে এই ধাপটাকে আমরা এটাকে কি বলি জানো? জাইগোটিন ধাপে এরকম ভাবে দুইটা ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম খুব কাছাকাছি যদি থাকে, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে বাইভ্যালেন্ট। কি বলি আমরা? বাইভ্যালেন্ট। এবং যে প্রসেসে তারা একসাথে হয় তাকে বলে সিনাপসিস। তাহলে আমরা দেখে নিলাম যে একটা হলো জাইগোটিন ধাপ, একটা হচ্ছে ক্রোমোজোম। আসো চিত্র বি এর পরবর্তী ধাপটি বর্ণনা করো। চিত্র বি এর পরবর্তী ধাপ, খেয়াল করো, পরবর্তী ধাপ গ এর উত্তরটা এদিকে খেয়াল করো। চিত্র বিতে তো জাইগোটিন আছে, তাহলে জাইগোটিনের পরের ধাপটা কি হয় বলো তো? প্যাকাইটিন। এর পরের ধাপটা হচ্ছে প্যাকাইটিন। সো আমাদের প্যাকাইটিনটা ব্যাখ্যা করতে হবে। তো আমি তো কিন্তু বলে দিছি শুরুতে, এটা কিন্তু এই যে জাইগোটিনটা হচ্ছে প্রোফেজ 1 এর একটা ধাপ। আমি বলেছি প্রোফেজ 1 থেকে কোশ্চেন হবে। কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 2023, যশোর বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা আসছে। তাহলে আমাদেরকে প্যাকাইটিন ধাপের একটা সুন্দর ছবি নিতে হবে। আমরা আরেকটা পেজ এখানে নিয়ে নিচ্ছি। সো প্যাকাইটিন, আমরা একটা জাস্ট ছবি যদি ভালো করে বুঝি তাহলে এর বর্ণনা কোনো ব্যাপার না, আমরা নিজেরা লিখতে পারবো। আচ্ছা, প্যাকাইটিন ধাপে দেখো, প্রথমে আমি বলেছি যে ছবি সুন্দর হতে হবে এবং সেজন্য তোমাকে মোটামুটি একটু প্র্যাকটিস করতে হবে। তুমি যদি মনে করো যে আমি ওই পরীক্ষার হলে গিয়েই জীবনে প্রথম ছবি আঁকবো, তাইলে কিন্তু খেল খতম হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা আঁকলাম। আঁকানোর পরে হচ্ছে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, ধরো যে এটা হচ্ছে আমাদের মনে করো একটা, আচ্ছা আমি এটা এখানে একটু বেশি বড় হয়ে যাচ্ছে।
আমরা এই জায়গায় একটা নিউক্লিয়াস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটু বড় হলে মনে হয় ভালো হয়, তাই না? ঠিক আছে, আমরা এটা হচ্ছে ওকে, নিউক্লিয়াসটা একটু ছোট হয়ে গেল, ব্যাপার না। নিউক্লিয়াসটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, নিউক্লিয়াসটা একটু ছোট হয়েছে, আমি এটা বাদ দিয়ে দিলাম, আমি নতুন করে আরেকটা আমি হাতে আঁকি, অসুবিধা নেই। এই হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক আছে, এই হচ্ছে একটা নিউক্লিয়াস। এই জায়গাটাতে একটা কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মনে করো এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, তার পাশে থাকবে ঠিক আরেকটা ক্রোমোজোম, ঠিক তার পাশে। এই দুটাকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হচ্ছে। হ্যাঁ, আবার মনে করো আরেকটা ক্রোমোজোম, এটা ঠিক পাশে থাকবে ওরই মতন আরেকটা ক্রোমোজোম। এই যে পাশাপাশি দুইটা করে ক্রোমোজোম আমরা দেখাইলাম, এদেরকে বলে হোমোলোগাস ক্রোমোজোম। কি ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে এই ক্রোমোজোমের কিছু অংশ চলে যাবে এই পাশে, আবার দেখো এই ক্রোমোজোমের কিছু অংশ চলে যাবে, এই যে আমি দুটো কালি দিয়ে মার্কিং করলাম না, মনে করো এই কাটা অংশটা এই পাশে চলে আসবে আর এই লাল অংশটা সবুজের জায়গায় বসে যাবে, বিনিময় হবে, এটাকে বলা হচ্ছে বিনিময়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বিনিময়। আরেকটা জিনিস তোমরা দেখাবা, সেটা হচ্ছে যে এখানে নিউক্লিয়াসটা একটু হালকা করে তোমরা এখানে দেখাবা, ওকে, হালকা করে দেখাবা। তাহলে প্যাকাইটিন ধাপে আমরা কি কি পেলাম? প্যাকাইটিন ধাপে, আচ্ছা তোমাদের একটা বিষয় আমি একটু বলি, এই যে এই দুইটা ক্রোমাটিড দ্বয়কে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলে, নন সিস্টার ক্রোমাটিড। তোমরা যারা এই চ্যাপ্টারটা খুব বিস্তারিত পড়েছো, তোমরা কি জানো যে সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড সম্পর্কে তোমাদের ধারণা কিন্তু থাকতে হবে। আর এই যে ক্রোমাটিড দুইটা, একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে পরস্পরে আমরা বলছি হলো সিস্টার ক্রোমাটিড, এদের নাম দেওয়া হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এটাকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। মনে থাকবে, সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, এটা মাথায় রেখো। আর এই জায়গাতে ক্রসিং ওভারের ফলে, হ্যাঁ আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে ক্রসিং ওভারের ফলে এখানে একটা বিনিময় ঘটে, এটাকে আমরা বলি হচ্ছে, এই বিনিময়ের ফলে এই জায়গাটা একটু এক্স আকৃতির হয়ে যায় বিনিময়ের পরে, এটাকে আমরা বলি হচ্ছে কায়াজমা। তাহলে কায়াজমাটা হলো কি আকৃতির বলো? এক্স আকৃতির। অর্থাৎ এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিনিময়ের কারণে জায়গাটা দেখতে ইংরেজি অক্ষর এক্স এর মতো মনে হয়, তখন এটাকে বলা হচ্ছে কায়াজমা, এটাকে বলা হচ্ছে কায়াজমা। বাদ বাকি তুমি এখানে নিউক্লিওলাস দেখতে পাচ্ছ, সেল ওয়াল, সেল মেমব্রেন ইত্যাদি, এগুলো তুমি দেখাতে পারো। হ্যাঁ, আই থিঙ্ক বুঝতে পারছো। এখন আসো, এটার আমি ব্যাখ্যা কি লিখবো, বা এই সম্পর্কে আমার কোন কোন শব্দগুলোকে এখানে হাইলাইট করতে হবে। আচ্ছা, আমি একটু বলে দিই যে কোন কোন শব্দগুলো আমাকে হাইলাইট করতে হবে। প্যাকাইটিন ধাপের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা জানো? টেট্রাড। টেট্রাড বলে একটা কথা আছে, টেট্রাড। টেট্রাড কি বলতো? এই যে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এবং এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট। দেখো প্রত্যেকটা বাইভ্যালেন্টে 4টা করে ক্রোমাটিড থাকবে। কয়টা করে? 4টা। এই একটা, দুইটা, তিনটা, 4টা, মোট 4টা ক্রোমাটিড থাকবে, এটাকে বলা হচ্ছে টেট্রাড। তাহলে প্যাকাইটিন ধাপের একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে টেট্রাড সৃষ্টি হবে। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইয়া হচ্ছে তোমার এই যে ক্রসিং ওভার হবে, ক্রসিং ওভার। তাহলে যদি বলে যে ক্রসিং ওভার কি, তাহলে বলবো যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিনিময়কে ক্রসিং ওভার বলা হচ্ছে। তাহলে এখানে ক্রসিং ওভার হবে। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কায়াজমা সৃষ্টি হবে, কায়াজমা। ওই যে কায়াজমা কোনটা বলো তো? এই যে বিনিময়ের কারণে এই জায়গাটা দেখতে এক্স আকৃতির হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে কায়াজমা। তাহলে প্যাকাইটিন উপদশায় আমাদের মনে রাখবো টেট্রাড সৃষ্টি হবে, ক্রসিং ওভার হবে, কায়াজমা সৃষ্টি হবে, এবং সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড, এই কনসেপ্টগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্যাকাইটিন, অর্থাৎ প্যাকাইটিন সম্পর্কে আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের প্যাকাইটিন কিন্তু সব থেকে বেশিবার আসছে প্রোফেজ 1-এর যে 5টা ধাপ আছে তার মধ্যে প্যাকাইটিন ধাপটা এ যাবৎকালে পরীক্ষায় অনেকবার আসছে, সো তোমরা এটাকে কিন্তু খেয়াল রাখো। আচ্ছা, তাহলে আমরা গ এর উত্তরটা করে আসলাম। এবার ঘ কি বলছে? কোষ বিভাজনে এ এর ভূমিকা। এ হলো কে? ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোমের ভূমিকা, কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা। তো আমরা যদি খেয়াল করি যে হচ্ছে ক্রোমোজোম কি ভূমিকা রাখে, ঠিক আছে, ক্রোমোজোম কি ভূমিকা রাখে। আচ্ছা, আমরা কি বলছিলাম যে ক্রোমোজোম নিয়ে কথা হচ্ছিল, তাই তো? তো ক্রোমোজোম, এখানে আমরা যদি বলি যে ক্রোমোজোমের কি ভূমিকা,
আমাদের একটা কোষ বিভাজনে ক্রোমোজোম কি ভূমিকা রাখে। আচ্ছা বলো তো, ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ আছে না, ডিএনএ। তো তোমরা জানো যে এই যে ডিএনএ, এই ডিএনএ কিন্তু কি হয় বলো, কোষ বিভাজনের মূল যে কনসেপ্ট রেপ্লিকেশন, হ্যাঁ ডিএনএ কিন্তু রেপ্লিকেশন হওয়া লাগবে। তোমাদের ইন্টারফেজ বলে একটা পড়া আছে সেল সাইকেলের ভিতরে, ইন্টারফেজ। তো ইন্টারফেজের এস ধাপে তোমরা দেখবা একটা বিশেষ ধাপের কথা বলা আছে, এস ধাপ। তো এই এস ধাপে ডিএনএ কি হয়, রেপ্লিকেশন হয়, এবং রেপ্লিকেশন হয়ে দেখবা যে একটা ডিএনএ থেকে একটা মাতৃ ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ পাওয়া যায়। অর্থাৎ এই যে ক্রোমোজোম ছাড়া কিন্তু আমরা সেল ডিভিশন চিন্তাই করতে পারি না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম, তার ভিতরে আছে হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ কিন্তু এস ধাপে তার কি হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, এবং রেপ্লিকেশন হয়ে সে হচ্ছে দুইটা ডিএনএ তৈরি করতেছে। অর্থাৎ সেল ডিভিশনের যে ইন্টারফেস বলে যে কনসেপ্টটা আছে, সেটা যদি সম্পন্ন হওয়া লাগে তাহলে আমাদের কি লাগবে, ক্রোমোজোম লাগবে। ক্রোমোজোম ছাড়া কখনোই আমরা ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়ে সম্পন্ন করতে পারবো না। বিশেষ করে কোন ধাপটা বলো তো, এস ধাপটা। এই এস ধাপে ডিএনএ প্রতিলিপন, এই প্রতিলিপন লাগবে, প্রতিলিপন ছাড়া কিন্তু কোষ বিভাজন সম্ভব না। তো এটা একটু তোমরা করবা কি, সেটা হচ্ছে যে এটা সরাসরি কোনো বইয়ের আমাদের কোনো উত্তর না, এটা তোমার কনসেপ্ট দিয়ে এটা তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে। তোমার যে কনসেপ্ট থাকবে, তুমি এই চ্যাপ্টারটা পড়ার পরে একটা পুরো কনসেপ্ট পাবা। আরেকটা কাজ তুমি করতে পারো, দেখবা যে ফার্স্ট চ্যাপ্টারে ক্রোমোজোমের গুরুত্ব বলে একটা পড়াশোনা আছে, ক্রোমোজোমের গুরুত্ব। সেই ক্রোমোজোমের গুরুত্বটা এর সাথে অ্যাড করে দিবা। ক্রোমোজোমের বিভিন্ন গুরুত্ব আছে, হ্যাঁ, বংশগতি, তারপরে হচ্ছে জেনেটিক বিভিন্ন ব্যাপার স্যাপারগুলো আছে, প্লাস হচ্ছে যে এস ধাপের কথা আমরা উল্লেখ করলাম, হ্যাঁ, যখন সেল ডিভিশন হবে। সব মিলিয়ে তুমি একটা কম্প্যাক্টভাবে এটাকে লিখে দিয়ে আসতে পারো। তাহলে আমরা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনটা পারলাম। আচ্ছা, তারপরে আমাদের 3 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলে। 3 নম্বর সৃজনশীল প্রশ্নে বলছে যে এটা একটা জনন কোষ, পেলাম জাইগোট, সেল ডিভিশন হলো এ মানে কি, এখানে কোন ধরনের সেল ডিভিশন হচ্ছে বলো তো, মাইটোসিস হচ্ছে। তাহলে এখানে কিন্তু মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে, মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে আবার দেখো জনন কোষ, এখানে বি তাহলে কি বলো, এটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন হচ্ছে। তার মানে এখানে প্রথম অংশে মাইটোসিস, পরের অংশে মিওসিস হচ্ছে। উদ্দীপকে এ দ্বারা নির্দেশিত কোষ বিভাজন প্রক্রিয়ার চতুর্থ ধাপটি বর্ণনা করো। এ বলো কে, এ হচ্ছে মাইটোসিস। তাহলে চতুর্থ ধাপ মানে কি বলো। চতুর্থ ধাপ মানে হচ্ছে এখানে অ্যানাফেজ। চতুর্থ ধাপটা হচ্ছে অ্যানাফেজ। তো অ্যানাফেজ, এটার ছবি যদি আমাদেরকে বর্ণনা করতে হয়, এটা যদি ছবিটা আমাদের যদি থাকে, আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু আনসারটা করতে পারি। দেখো তোমরা খেয়াল করো, ছবি, এই চ্যাপ্টারে কিন্তু এই যে ছবিগুলোই আমাদের এখানে বেশি ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে তোমরা দেখো একটা জিনিস খেয়াল করো, এইভাবে হচ্ছে আমরা এটা আঁকবো, এইভাবে এগুলাকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু। আচ্ছা, স্পিন্ডল তন্তুগুলো আমরা এখন এভাবে কেন আঁকতেছি, কারণ স্পিন্ডল তন্তুগুলা আস্তে আস্তে বিলুপ্ত হবে। সো যেহেতু এরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, এই জন্য আমরা এদেরকে ডট দিয়ে এভাবে কিন্তু আঁকবো। আরেকটা কনসেপ্ট কি দেখো, এখানে কিন্তু এই যে অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে, এবং তারা বিষুবীয় অঞ্চল থেকে কোন দিকে যাচ্ছে বলো তো ভাইয়া, কোন দিকে যাচ্ছে, মেরুর দিকে। হ্যাঁ, বিষুবীয় অঞ্চল থেকে, তোমরা একটা জিনিস খেয়াল করো যে বিষুবীয় অঞ্চল থেকে এই ক্রোমোজোমগুলা কোন দিকে যাচ্ছে, মেরুর দিকে যাচ্ছে। এটা কি, এটা হচ্ছে মেরু। হ্যাঁ, এটা হচ্ছে মেরু। আর এটা কি ছিল বলো, এটা ছিল হচ্ছে বিষুব, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। আর এই যে ক্রোমোজোমগুলা, এদেরকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। তার মানে অ্যানাফেজ ধাপের যে ছবিটা, সেটা খুব সুন্দর করে তোমাকে আর্ট করতে হবে, করে পারলে একটু ব্যাখ্যা করে দিতে হবে। যেখানে অপত্য ক্রোমোজোম তৈরি হবে, তারপরে তারা বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাবে, তারপরে স্পিন্ডল তন্তুগুলো বিলুপ্ত হতে থাকবে। আরেকটা কনসেপ্ট আছে, এই যে অপত্য ক্রোমোজোম যেগুলো তৈরি হলো, এগুলা ইংরেজি অক্ষর VLJI এর মতো দেখা যায়, ঠিক আছে, VLJI এর মতো দেখা যায় অ্যানাফেজ ধাপে। তো এই হচ্ছে আমাদের এখানকার পড়ালেখা, এটা সুন্দরভাবে কিন্তু তোমাকে ব্যাখ্যা করে আসতে হবে। আচ্ছা, উদ্দীপক গ, আমরা গ এরটা ব্যাখ্যা করলাম। ঘ বলছে কি, এ এবং উদ্দীপকের কোষ বিভাজন এ এবং কোষ বিভাজন বি এর মধ্যে তুলনা করো। আচ্ছা, তুলনা করতে বলছে, দ্যাট মিনস তোমাকে কি করতে হবে বলো, তোমাকে মাইটোসিস আর হচ্ছে মিওসিসের মধ্যে, মাইটোসিস এবং হচ্ছে মিওসিসের মধ্যে একটা কম্পেয়ার করতে হবে। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কি করতে হবে, একটা কম্পেয়ার করতে হবে। ধরে পাশে দিলাম মাইটোসিস, আর এখানে আমি ধরো দিলাম হচ্ছে মিওসিস। তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কম্পেয়ার করতে হবে।
তো তোমাদেরকে আমি শিখাইছিলাম যে পার্থক্য সবসময় 3টা ঘর করবে, একটা পার্থক্যের বিষয় আর যে 2টা বস্তুর উপর পার্থক্য হচ্ছে সেটা। তাহলে আমি যদি এখন বলি যে মাইটোসিস আর মিওসিসের মধ্যে তুলনা, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে মাইটোসিস দেহকোষে ঘটে, এটা হচ্ছে দেহকোষে ঘটে, আর এটা হচ্ছে জনন মাতৃকোষে ঘটে। জনন মাতৃকোষে ঘটে, এটা হচ্ছে জনন মাতৃকোষে ঘটে। ঠিক আছে, 4 মার্কের জন্য আসছে, তার মানে মনে রাখতে হবে যে এখানে আমাকে প্রায় 8টা 10টা পয়েন্ট দিয়ে কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে তুমি আরেকটা পয়েন্ট এখানে দিতে পারো, সেটা হচ্ছে যে মাইটোসিস, তাই না? তাহলে মাইটোসিস আমরা যদি বলি যে মাইটোসিসের আরেকটা কনসেপ্ট হলো যে এখানে নিউক্লিয়াস এবং হচ্ছে ক্রোমোজোম, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়, একবার বিভাজন ঘটে। ওকে, আর এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম মনে রাখবা, এখানে এই কনসেপ্টটা মনে রাখবা, নিউক্লিয়াসটা 2 বার আর ক্রোমোজোমটা হচ্ছে একবার করে বিভাজিত হয়, এটা হচ্ছে একবার করে বিভাজিত হয়, এটাও কিন্তু একটা পার্থক্যের বিষয়। তারপরে মাইটোসিসের ক্ষেত্রে তুমি আরেকটা কনসেপ্ট মনে রাখতে পারো যে মাইটোসিস আমাদের যখন হয় এখানে সবসময় 2টা অপত্য কোষ পাওয়া যায়, 2টি অপত্য কোষ উৎপন্ন হয় শেষে, আর এখানে হচ্ছে 4টা অপত্য কোষ পাওয়া যায়, 4টি অপত্য কোষ পাওয়া যায়। মিওসিসের ক্ষেত্রে আমরা 4টি অপত্য কোষ পাবো। ঠিক আছে, মিওসিসের ক্ষেত্রে আমরা ক্রসিং ওভার এই শব্দটা এখানে ঘটে, ক্রসিং ওভার ঘটে, কিন্তু তুমি মাইটোসিসের ক্ষেত্রে এরকম কোনো ক্রসিং ওভার পাবা না। ঠিক আছে, ক্রসিং ওভার ঘটে না, মাইটোসিসে কোনো ক্রসিং ওভার ঘটে না। তো এইভাবে তোমাকে 8টা থেকে 10টা পয়েন্ট দিয়ে সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করতে হবে। যেহেতু আমরা একটা ওয়ান শট ক্লাসে আসি, সো বিস্তারিত আমি লিখে দিতে পারতেছি না, এত সময় আমাদের হাতে হবে না, ক্লাসটা আরও দীর্ঘায়িত হবে। সো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে সুন্দর করে 8টা বা 10টা পয়েন্ট দিয়ে মাইটোসিস মিওসিসের পার্থক্যটা লিখে দিবা। পারা যাবে তো নাকি? দেখো ভালো করে খেয়াল করো, ওয়ান শট ক্লাসগুলো যারা 25 ব্যাচের বাচ্চারা আছো বা যারা 26 ব্যাচের আছো সবাই কিন্তু ক্লাসগুলো করে নিবা, কারণ হচ্ছে আমরা ক্লাসে তো আলোচনা করছি এবং ক্লাসেও বলে দিচ্ছি অফলাইন ক্লাসে, পাশাপাশি তুমি যদি এখন এই ক্লাসগুলো করে রাখো তাহলে সিকিউতে অর্থাৎ সৃজনশীলের যে তোমরা যেটা মানে পারো না, মানে অনেক সময় একটা সুন্দর আনসার লিখে আসতে পারো না, এই ক্লাসগুলো করলে সেই গ্যাপটা তোমার ইনশাল্লাহ থাকবে না। সো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। 4 নম্বর কোশ্চেনে চলে আসছি আমরা। 4 নম্বর কোশ্চেনটা দেখো, এটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 2023, 3টা ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা একটা, এটা একটা, হচ্ছে এটা একটা। ছবি 3টা দেখে কিছু বোঝা যায় যে এটা কোন কোষ বিভাজন হতে পারে? আচ্ছা আমি বলে দিই, এটা হচ্ছে প্রোফেজ 1, অর্থাৎ মিওসিসের যে প্রোফেজ 1টা আছে সেটা। তো প্রোফেজ 1-এর প্রথম এই ছবিটা দিয়ে আমরা কি বুঝতে পারি? আচ্ছা আগে এটা দেখো তো, এটা হলো জোড়ায় জোড়ায় আছে, দ্যাট মিনস এটা হচ্ছে জাইগোটিন, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে জাইগোটিন, জোড়ায় জোড়ায় আছে। তো জাইগোটিনের আগে কে থাকে? জাইগোটিনের আগে থাকে হচ্ছে লেপ্টোটিন, আর জাইগোটিনের পরে কে থাকবে? প্যাকাইটিন, অর্থাৎ যেটা শূন্য ঘর দেখতে পাচ্ছ সেই শূন্য ঘরে প্যাকাইটিনটাই বোঝানো হচ্ছে। তাহলে উদ্দীপক আমরা আগে ধরে ফেললাম। এই যে উদ্দীপক ধরাটা সব থেকে কঠিন, উদ্দীপক যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পুরো উল্টাপাল্টা হয়ে যাবে সব। এই জন্য উদ্দীপকটাকে আমাকে আগে ভালো করে বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা উদ্দীপকটা বুঝে নিলাম। এখন বলছে উদ্দীপকের কে উপদশাটি চিত্রসহ বর্ণনা করো। কে 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 মানে কি বলতো? কে কি বোঝানো হচ্ছে এখানে? কে শব্দটা এই দেখো, কে কে হচ্ছে প্যাকাইটিন। কিছুক্ষণ আগে আমরা প্যাকাইটিন ব্যাখ্যা করে আসলাম, অর্থাৎ কোনো একটা বোর্ডের কোশ্চেনে আমরা প্যাকাইটিন সম্পর্কে বলে আসলাম। সো দ্বিতীয়বার আর বলছি না, যেহেতু এটা আমরা আগেই বলছি। আচ্ছা, জীববৈচিত্র্য সৃষ্টিতে, তাহলে ঘ নম্বরটা আমরা একটু বলি। ঘ, জীববৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, কোষ বিভাজনের গুরুত্ব জীববৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের। আচ্ছা বলো তো, জীববৈচিত্র্য সৃষ্টি হয় কিভাবে? তোমরা ক্রসিং ওভারের নাম শুনছো না? ক্রসিং ওভার, তোমাকে এই ক্রসিং ওভারটাই ব্যাখ্যা করে আসতে হবে। ঠিক আছে, এটাই তোমার কাছে জানতে চাচ্ছে। জীববৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা আমি একটু বলি ঘ নম্বরের উত্তরটা কিভাবে তোমরা লিখবা। ক্রসিং ওভার নাম শুনছো? ক্রসিং ওভার। আচ্ছা, ক্রসিং ওভার মানে কি? ক্রসিং ওভার মানে হচ্ছে দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের বিনিময়, নন সিস্টার ক্রোমাটিডের কিছু অংশের বিনিময়, কিছু অংশের বিনিময়, অর্থাৎ দুইটা নন সিস্টার ক্রোমাটিডের কিছু অংশের যে বিনিময়টা ঘটবে সেটাকেই বলা হবে ক্রসিং ওভার। দুইটা নন সিস্টার ক্রোমাটিডের বিনিময়। আমি একটু ছবি এঁকে দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, আবার ঠিক তার পাশেই আরো একটা ক্রোমোজোম আছে। এই দুইটা ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হচ্ছে।
গঠনগত দিক থেকে যারা মোটামুটি একই রকমের তাদেরকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলে থাকি। তাহলে মনে করো এখান থেকে এই ক্রোমাটিডের এই অংশটুকু আমরা বেছে নিলাম। আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে এই দুইটা ক্রোমাটিডকে বলে নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে? সিস্টার ক্রোমাটিডের মধ্যে কোনো বিনিময় কিন্তু হবে না। এখন কি হবে দেখো, এটা হচ্ছে বিনিময়ের আগে। এখন বিনিময়ের পরে কি হবে? বিনিময়ের পরে কি হবে? ধরো বিনিময়ের পরের যদি ছবিটা আমি দেখাই, বিনিময়ের পরের ছবিটা আমি যদি দেখাই তোমাদেরকে, তাহলে বিনিময়ের আগে এবং পরে একটা বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাবো। কিভাবে? এই লাল অংশটা চলে যাবে এইখানে, দেখো ওই পাশে লালটা ছিল, আর বেগুনি কালার দিয়ে আমরা যেটা বুঝাইলাম, মানে এটা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে এই ক্রোমাটিডের এই অংশটুকু চলে গেল এই পাশে, এটা চলে আসলো এই পাশে। তাহলে এটা হলো বিনিময়ের পরে, এটা হচ্ছে বিনিময়ের পরে, অর্থাৎ বিনিময়ের পরে। আর এটা হচ্ছে ক্রোমাটিডের বিনিময়ের আগে, ক্রোমাটিডের বিনিময়ের আগে। বিনিময়ের আগে একরকম ছিল, বিনিময়ের পরে আরেক রকম হয়ে গেল। আচ্ছা বলো, ক্রোমাটিডের বিনিময় হলো মানে কি? এখানে ক্রোমাটিডের বিনিময় মানে কি? তার ভিতরে জিনেরও বিনিময় হয়েছে কিনা? কারণ এই ক্রোমাটিডের মধ্যে জিন আছে। আর জিনের বিনিময় মানে কি বলতো? জিন বিনিময় হলেই সেখানে কি সৃষ্টি হবে? বৈচিত্র্য সৃষ্টি হবে। বুঝতে পারছো? তার মানে তোমাকে সুন্দরভাবে ক্রসিং ওভার দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা দেখো। বলছে যে বৈচিত্র্য সৃষ্টিতে ক্রসিং ওভার এখানে কি ভূমিকা রাখে সেটা আমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, আসো এবার 5 নম্বর কোশ্চেনে চলে যাই। 5 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, দুইটা চিত্র দেওয়া আছে। এটা একটা উদ্ভিদের চিত্র, শীর্ষে এ দিয়ে কিছু একটা বোঝানো হচ্ছে, এটাও একটা উদ্ভিদের অংশ, এটা হচ্ছে বি বোঝানো হচ্ছে। আচ্ছা, এটা বি, এই জায়গাটা মূলত হচ্ছে পরাগধানী। হ্যাঁ, এটা হচ্ছে পরাগধানী, আর পরাগধানীর ভিতরে থাকে পরাগ রেণু, মানে উদ্ভিদের প্রজনন রিলেটেড কিছু একটা বোঝাচ্ছে। আর এ দিয়ে বোঝানো হচ্ছে ওই যে উদ্ভিদের যে শীর্ষ মুকুল আছে না, শীর্ষ মুকুল, অর্থাৎ একদম টপে যে টিস্যুগুলো থাকে সেটা বোঝানো হচ্ছে। উপরোক্ত পি চিত্রের এ অংশে সংঘটিত কোষ বিভাজনের প্রথম দুটি ধাপ চিত্র সহ বর্ণনা করো। আচ্ছা, পি মানে ভাইয়া বলো তো, শীর্ষ মুকুলে যে সেল ডিভিশনটা হয় এটা কিন্তু মাইটোসিস সেল ডিভিশন হয়। ঠিক আছে, এখানে কিন্তু মাইটোসিস সেল ডিভিশন হবে। আর বলছে যে এই অংশের দুইটা চিত্র সহ দুইটা ধাপ বর্ণনা করতে বলছে। আচ্ছা, দুইটা ধাপ বর্ণনা করতে হবে চিত্র সহ। তাহলে মাইটোসিসের প্রথম যে ধাপটা তার নাম কি বলো? প্রোফেজ। আমরা কিন্তু গ এর উত্তরটা দেখাচ্ছি, গ। তো প্রোফেজ কিরকম হয়? প্রোফেজ কিরকম হয়? প্রোফেজের ছবিটা দেখো, আমি শুধু ছবিটাই আঁকাই দিচ্ছি, রিটেন পার্টটা বা লিখতে হবে কিভাবে সেটা তোমরা তো বইতে পেয়ে যাচ্ছ। জাস্ট কোশ্চেনটা কিভাবে ক্যাচ করবা, কোশ্চেনটা কিভাবে পরীক্ষায় ধরবা, সেই জিনিসটা একটু দেখে যাও। তো এই হচ্ছে প্রোফেজের ছবিটা আমরা এইভাবে আঁকবো। এটা হচ্ছে নিউক্লিয়াস। অবশ্যই তোমরা মনে রাখবা প্রোফেজের নিউক্লিয়াসটা কিন্তু আকারে একটু বড় করে আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো ক্রোমোজোম, এই হচ্ছে একটা ক্রোমোজোম, তারপরে মনে করো এই হলো আরেকটা ক্রোমোজোম, এই হলো আরেকটা ক্রোমোজোম, এই হচ্ছে আরেকটা ক্রোমোজোম, এইখানে মনে করো আরেকটা ক্রোমোজোম আছে। ওকে, এইভাবে কিন্তু ক্রোমোজোমগুলো দেখা যাচ্ছে এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। এটাকে আমরা বলছি নিউক্লিওলাস, সেন্ট্রোমিয়ার ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার কি বলো? নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে হচ্ছে পর্দা। তাহলে এই ধাপে কোষের নিউক্লিয়াসটা আকারে খুব বড় দেখা যায়। তারপরে এটা হচ্ছে নিউক্লিওলাস, এটার বিলুপ্তি শুরু হবে। হ্যাঁ, এই ধাপে এই নিউক্লিওলাসটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে থাকবে। ওকে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটাকে আমরা বলতেছি সেন্ট্রোমিয়ার ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তুমি প্রোফেজ ধাপের ছবিটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে চলে যাবা, এবং প্রোফেজ ধাপে যা যা ঘটে সেই বিষয়গুলো তোমাকে কিন্তু তুলে ধরতে হবে। আচ্ছা, এখন আমি যদি বলি প্রোমেটাফেজ, প্রোমেটাফেজের ছবিটা কেমন হবে? দেখো, প্রোমেটাফেজের ছবিটা আরো সহজ। এই ক্ষেত্রে নিউক্লিয়াসটার গোল থাকবে না, কেমন আকৃতির হয়ে যাবে? মাকু আকৃতির হয়ে যাবে। মাকু, মাকু মানে বুঝো, যার মধ্যভাগটা চওড়া আর দুই প্রান্তটা হচ্ছে সরু। এই যে দেখো, এই শেপের হয়ে যাবে নিউক্লিয়াসটা, এরকম শেপের হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে মাকু। এগুলাকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু। কি তন্তু? এগুলাকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু, এগুলাকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু। আর এইগুলো হচ্ছে সেই ক্রোমোজোম যেগুলো স্পিন্ডল তন্তুর বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে এইভাবে কিন্তু অ্যাটাচ থাকবে। ঠিক আছে, এখানে থাকলো মনে করো এইভাবে। আর এখানে তুমি আরেকটা জিনিস একটু বলবা, সেটা হচ্ছে নিউক্লিওলাসটা যেটা আঁকবা সেটা একটু এভাবে আঁকবা। আর নিউক্লিয়ার মেমব্রেনটা
নিউক্লিয়ার মেমব্রেনটা এই যে এইভাবে দেখাতে হবে। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে জানো, যে নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে কি হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো তোমাকে এইভাবে দুটো ছবি এঁকে প্রোফেজ আর প্রোমেটাফেজ খুব সুন্দর করে ব্যাখ্যা করে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তাহলে আমরা গয়ের আচ্ছা আমরা কোন কোশ্চেনে ছিলাম, এখানে ছিলাম। তাহলে গয়ের ব্যাপারটা কি আমরা বুঝছি? তাহলে গ হচ্ছে এভাবে আমাদেরকে আনসার করতে হবে, প্রথম দুইটা ধাপ। আচ্ছা, এবার ঘ কি বলে? ঘ বলছে কিউ চিত্রের বি অংশে সংঘটিত কোষ বিভাজনের গুরুত্ব। আচ্ছা, এই যে পরাগধানীর ভিতরে এখানে কিন্তু মিওসিস সেল ডিভিশন হচ্ছে, হ্যাঁ মিওসিস, এখানে কিন্তু মিওসিস সেল ডিভিশন হচ্ছে। তার মানে তোমাকে ঘ নম্বরে যেটা জানতে চাওয়া হয়েছে, মিওসিসের গুরুত্ব জানতে হবে, মিওসিসের গুরুত্ব। হ্যাঁ, মিওসিসের গুরুত্ব, এখানে মিওসিস সেল ডিভিশনের কি ইম্পর্টেন্স আছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তো মিওসিসের গুরুত্ব কি আছে? যেমন আমি যদি বলি মিওসিসের একটা গুরুত্ব হচ্ছে গ্যামেট সৃষ্টি, ঠিক আছে, একটা হচ্ছে গ্যামেট সৃষ্টি, গ্যামেট সৃষ্টি। তারপরে হচ্ছে বৈচিত্র্য, হ্যাঁ বৈচিত্র্য। তারপরে হচ্ছে মিউটেশন, জেনেটিক মিউটেশন। তারপরে হচ্ছে অভিব্যক্তি, ওই যে বিবর্তন এবং অভিব্যক্তি বলে একটা শব্দ তোমরা পাবা, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখবা যে সুন্দরভাবে তোমাদের একদম এই চ্যাপ্টারের লাস্টের দিকে খুব সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে, খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে কিভাবে মিওসিস সেল ডিভিশন আমাদের ভূমিকা রাখে, মিওসিস সেল ডিভিশন জীবজগতে কি ভূমিকা রাখে সেটা খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করা আছে। তাহলে আমরা ঘ পেরে গেলাম, যে ঘয়ে আসলে মিওসিসের গুরুত্ব জানতে চাওয়া হচ্ছে, আর কতে মাইটোসিসের প্রথম দুইটা ধাপ এখানে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলে দেখো ভাইয়া, কি বলে বলছে যে একটা চিত্র দেওয়া আছে, ময়মনসিংহ বোর্ডে আসছে এটা মনে হয়। উদ্দীপকের চিত্রে প্রদর্শিত দশাটির পরবর্তী দশার বৈশিষ্ট্যগুলো লেখো। আচ্ছা, পরবর্তী দশা, এটা আসলে কোন দশা বুঝছো? এই দশাটা কোন দশা এটা আগে বুঝতে হবে। এটা হচ্ছে প্যাকাইটিন, এটা হচ্ছে মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকাইটিন। তো বলো তো প্যাকাইটিনের পরের যে দশা, প্যাকাইটিনের পরের দশাটা কি হয়? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। অর্থাৎ তোমাকে ডিপ্লোটিন সম্পর্কে জানতে হবে, ডিপ্লোটিন। তো ডিপ্লোটিন ধাপে কি কি হয় দেখো, যারা ক্লাসগুলো করতেছো তাদের নিশ্চয়ই পড়া আছে এগুলো মোটামুটি, তাদের জন্য খুব সুবিধা হবে। যাদের একেবারেই পড়া নাই তাদের জন্য একটু কষ্ট হতে পারে, তাদের মনে হতে পারে আমি তো কিছুই বুঝলাম না। আসলে এই ক্লাসগুলো তো একদম কি বলবো যে একদম শেষ পর্যায়ের ক্লাস। তোমার এই পুরো চ্যাপ্টার সম্পর্কে ধরো আইডিয়া আছে, কোন কোন জিনিসগুলো পরীক্ষা আসবে, কিভাবে আমি আনসার করব সেটা আমি দেখাচ্ছি। তো ডিপ্লোটিন ধাপে কি হয় জানো? ক্রোমোজোমের বিকর্ষণ হয়, এটা তোমরা কিন্তু জানো, বিকর্ষণ হয়। তারপরে এই ধাপে তোমার আরেকটা ঘটনা ঘটে, লুপ সৃষ্টি হয়, লুপ সৃষ্টি হয়, এই ধাপে কিন্তু লুপ সৃষ্টি হয়। তারপরে আরেকটা জিনিস ঘটে, প্রান্তীয়করণ, ক্রোমোজোম প্রান্তের দিকে কাইজমাটা সরে যায়, এটাকে বলা হচ্ছে প্রান্তীয়করণ। সেই প্রান্তীয়করণ কিন্তু এখানে ঘটে। তো এটা দেখবা যে ডিপ্লোটিন ধাপে এই শব্দগুলোকে একটু বড় করে ভালো করে লেখা আছে। সো এইগুলাকে হাইলাইট করে তুমি এটাকে আনসার করবা, যে ডিপ্লোটিন ধাপে ক্রোমোজোমের বিকর্ষণ হয়, সেন্ট্রোমিয়ার থেকে প্রথম বিকর্ষণ হয়, তারপরে লুপ সৃষ্টি হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রান্তীয়করণ হয়, কায়াজমাটা প্রান্তের দিকে সরে যাওয়ার চেষ্টা করে, এটাকে প্রান্তীয়করণ বলে। অবশ্যই ছবি দিয়ে এটা ব্যাখ্যাটা করবা, ছবি সহকারে, তাহলে ফুল মার্কস পাবা। ছবি না দিলে 1 মার্ক কেটে নিতে পারে, এই জন্য ছবি দিয়ে এটাকে কিন্তু ব্যাখ্যা করলে, যদিও বা প্রশ্নে ছবি চাই নাই, বাট ছবি দিয়ে দিবা। আচ্ছা, উদ্দীপকে তারপরে আমি ঘ নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, উদ্দীপকে উল্লেখিত দশার জিনগত গুরুত্ব বিশ্লেষণ করো, জিনগত গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, জিনগত গুরুত্ব মানে কি বলো তো ভাইয়া? জিনগত গুরুত্ব মানে কি? জিনগত গুরুত্ব মানে হচ্ছে এখানে ওই যে তোমরা মিওসিসের যে ক্রসিং ওভারটা পড়লা না, ক্রসিং ওভার মানে এখানে তোমাকে ক্রসিং ওভারের গুরুত্বটা লিখে আসতে হবে, ক্রসিং ওভারের গুরুত্ব লিখে আসতে হবে। এখানে জিনগত গুরুত্ব বলতে ক্রসিং ওভারের গুরুত্ব চাওয়া হচ্ছে, সোজা কথা। ওই যে ক্রসিং ওভারের গুরুত্ব কি আছে, যে ক্রসিং ওভারের ফলে জিন বিনিময় হয়, আর জিন বিনিময়ের ফলে বৈচিত্র্য সৃষ্টি হয়। তারপরে হচ্ছে জেনেটিক ম্যাপিং, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমাদের কি বলবো যে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস। তাহলে তোমাদের একদম লাস্টে গিয়ে দেখবা এই চ্যাপ্টারের একদম লাস্টে ক্রসিং ওভারের গুরুত্ব বলে একটা পয়েন্ট আছে, ভালো করে এটা পড়ে যেও, এটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে। উদ্দীপকে উল্লেখিত দশার জিনগত গুরুত্ব বিশ্লেষণ, ভালো করে বুঝো। প্যাকাইটিনে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার ছিল, তার নাম কি বলো? ক্রসিং ওভার। আর আমরা জানি যে ক্রসিং ওভারের কারণে কি হয়? জিন বিনিময় হয়। ক্রসিং ওভারের কারণে কিন্তু কি হয়? জিন বিনিময় ঘটে। আর জিন বিনিময় হলেই তো কি হবে বলো? জিন বিনিময় যদি হয় তাহলে সেখান থেকেই তো বৈচিত্র্য তৈরি হবে।
এই জন্য আমাকে ক্রসিং ওভারের গুরুত্বটা খুব সুন্দরভাবে পরীক্ষায় উল্লেখ করে আসতে হবে। তাহলে এটা গেল 6 নম্বর কোশ্চেন। এবার আসো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা মাইটোসিসের ছবি, একটা মিওসিসের ছবি। এর পরবর্তী ধাপ বি, এর পরবর্তী ধাপ এবং বি এর পরবর্তী উপধাপ, আচ্ছা এখানে হচ্ছে, এবং সি, সি এর পরবর্তী উপধাপ ডি এর চিহ্নিত চিত্র আঁকো। আচ্ছা এর পরবর্তী ধাপ, এর পরবর্তী ধাপ বি, বি আঁকতে হবে। আচ্ছা এটা কি, এটা আগে বুঝো, এটা কি, এটা হচ্ছে মেটাফেজ, এটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজের পরে কি হয়, অ্যানাফেজ। আর বলছে সি এর পরবর্তী ধাপ ডি আঁকতে হবে, তো এটা হলো জাইগোটিন। তাহলে এখানে ডি দিয়ে বোঝানো হচ্ছে জাইগোটিনের পরে কি আছে, প্যাকাইটিন। অলরেডি আমরা এগুলোর ছবি আঁকায় আসছি, একবার দুইবার করে আঁকায় আসছি। তাহলে বলো এখানে এ দ্বারা বোঝানো হচ্ছে মেটাফেজ, তাহলে এর পরবর্তী ধাপ, মেটাফেজের পরবর্তী ধাপ কি, আমাকে অ্যানাফেজের ছবি আঁকতে হবে, এটা আঁকতে হবে। আবার ওইদিকে আমাকে বলতেছে এটা হলো সি, তাহলে সি এর পরবর্তী ধাপকে ডি, তো এটা কিন্তু জাইগোটিন, এই যে সি কিন্তু জাইগোটিন, তাহলে জাইগোটিনের পরের ধাপ ডি, ডি হচ্ছে প্যাকাইটিন। তাহলে একটা জাইগোটিন, তারপর হচ্ছে প্যাকাইটিন, তার মানে আমাকে এদিকে অ্যানাফেজের ছবি আঁকতে হবে। দ্যাট মিনস আমাকে অ্যানাফেজ এবং প্যাকাইটিন এই দুইটার ছবি আঁকতে হবে। অলরেডি আমি আগের প্রশ্নে অ্যানাফেজের ছবিও আঁকাইছি, প্যাকাইটিনের ছবিও আঁকাইছি। কোশ্চেনটা কি ধরতে পারছো? এটা একটু ক্রিটিক্যাল আছে, কুমিল্লা বোর্ড 2023-এ আসছে। চিত্রে বলা আছে এটা হচ্ছে এ, তাহলে এর পরবর্তী ধাপ হচ্ছে বি, তো এখানে মেটাফেজ যদি এ হয় তাহলে এর পরবর্তী ধাপ হবে অ্যানাফেজ। আবার এখানে সিটা হচ্ছে জাইগোটিন, তাহলে জাইগোটিনের পরের ধাপ কি হয়, প্যাকাইটিন। এই জন্য আমাকে ডি এবং হচ্ছে বি আঁকতে হবে। তো এখানে বি মানে হলো অ্যানাফেজ আর হলো ডি মানে হলো প্যাকাইটিন, একটা হচ্ছে মাইটোসিসের, একটা হচ্ছে মিওসিসের, বুঝছো? এটা অলরেডি আমি যেহেতু একবার দুইবার আঁকছি, সো এখন আর বলছি না। ওকে, এবার উদ্দীপকে ঘ নম্বর কোশ্চেনে কি বলে দেখো। উদ্দীপকে উল্লেখিত চিত্রে প্রদর্শিত কোষ বিভাজন জীবদেহের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে উল্লেখিত চিত্রে প্রদর্শিত কোষ বিভাজন জীবদের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কি মতামত বিশ্লেষণ করো। আচ্ছা এখানে তোমাকে বলতেছে যে বৈচিত্র্য সৃষ্টি হয় কোনটাতে, এটা তো মাইটোসিস, এটা তো হচ্ছে মাইটোসিস, মানে এই পাশেরটা কিন্তু মাইটোসিস। তো তোমরা বলো তো যে মাইটোসিসে কি কোনো বৈচিত্র্য আসে? মাইটোসিস সেল ডিভিশনে কোনো বৈচিত্র্য আসে? এটা হচ্ছে আমার প্রশ্ন, আসে না? মাইটোসিসে কোনো বৈচিত্র্য আসে না। তাহলে মাইটোসিসে যেহেতু বৈচিত্র্য আসে না, এই পাশের খেয়াল করো একটু, এই পাশেরটা একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। এখানে দেখো এই যে প্যাকাইটিনটা কি, এই প্যাকাইটিনটা হচ্ছে, এটা কার, এটা হচ্ছে প্রোফেজ 1, এটা হচ্ছে প্রোফেজ 1 এর একটা ধাপ। প্রোফেজ 1 কার ধাপ? এটা হচ্ছে মিওসিসের, এটা হচ্ছে মিওসিস 1 এর একটা ধাপ, মিওসিস 1। আর আমরা জানি যে মিওসিস মানেই হচ্ছে যেখানে ক্রসিং ওভার হবে, আর ক্রসিং ওভার মানেই হচ্ছে বৈচিত্র্য তৈরি হবে। দ্যাট মিনস আমাদের এখানে উদ্দীপকে উল্লেখিত চিত্রে প্রদর্শিত কোষ বিভাজন জীবদেহের বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কি মতামত বিশ্লেষণ করো। হ্যাঁ, এখানে শুধুমাত্র উদ্দীপকে যেটা সি যে ধাপটা আছে, সি অর্থাৎ মিওসিস আমাদের বৈচিত্র্য আনয়ন করতে হেল্প করবে। মাইটোসিসে কিন্তু কোনো বৈচিত্র্য আসবে না। মাইটোসিস মূলত এরা হলো দেহের আকার বৃদ্ধি বা এই জাতীয় কাজে কিন্তু হেল্প করে। তাহলে তোমাকে ঘ নম্বর কোশ্চেনটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করতে হবে চিত্র যেটা সি, অর্থাৎ চিত্র সি এর কনসেপ্টে এটা তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। কথা কি বুঝতে পারছো? সি এর কনসেপ্টে এটা কিন্তু ব্যাখ্যা করতে হবে, এবং ঘুরিয়ে ফিরিয়ে এসে একই কথা, ক্রসিং ওভার দিয়ে তোমাকে এটাকে কিন্তু সুন্দর করে এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে মোটামুটি আমাদের 7 নম্বর কোশ্চেনও হয়ে গেল। আমি এই চ্যাপ্টার থেকে 7টা সৃজনশীল নিয়েছি, এবং এখানে তোমাদের একটা কথা আমি বলে রাখি, তোমরা দেখো ঘুরে ফিরে সেই পড়া হচ্ছে মাইটোসিসের 5টা ধাপ, মিওসিস 1 এর, প্রোফেজ 1 এর 5টা ধাপ, মোট 10টা ধাপ। তোমরা অনেকে বলো না যে ভাইয়া মিওসিস 2 পড়বো কিনা, না কোনো দরকার নাই, মিওসিস 2 পড়তে হবে না, লাগবে না, ঠিক আছে, পড়তে হবে না। তাহলে মাইটোসিসের 5টা ধাপ, মিওসিসের 5টা ধাপ, মাইটোসিস মিওসিসের পার্থক্য, মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, খেল খতম। অর্থাৎ এই চ্যাপ্টারটা এক নিমেষের মধ্যে বলে দেওয়া যায় যে কি কি পড়বো আর কতটুকু পড়লে 100% কমন, ঠিক আছে। এবার আসো, এখানে আমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে। আমি এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছি, তোমরা আবার এটা মনে করো না যে জ্ঞানমূলক প্রশ্ন মনে হয় শুধু এই কটাই পড়ে যাবো, তা না। এগুলা ছাড়াও তোমাকে আরও কিছু বোর্ড কোশ্চেন, তারপরে আরও কিছু ভালো ভালো কলেজের কিছু প্রশ্ন, বইয়ের কিছু সংজ্ঞা আছে ছোটোখাটো, সেগুলো পড়ে যেতে হবে, তাহলে 100% কমন দেওয়া যায়। আসলে জ্ঞানমূলক প্রশ্ন পাঠতে গেলে তোমাকে একটু ডিটেলে পড়তে হবে। অ্যামাইটোসিস কাকে বলে দেখো। অ্যামাইটোসিস কি? আমরা জানি যে একটা কোষ কোনো রকম
হচ্ছে জটিল প্রক্রিয়া ছাড়াই, কোনো রকম জটিল প্রক্রিয়া ছাড়াই একটা থেকে দুইটা কোষ উৎপন্ন হওয়াকে, কোনো ধরনের জটিল কোনো প্রসিডিউর ছাড়া একটা থেকে দুইটা কোষ উৎপন্ন হওয়াকে আমরা বলতেছি হচ্ছে অ্যামাইটোসিস। অর্থাৎ অ্যামাইটোসিসের সংজ্ঞা হলো কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই একটা মাতৃকোষ থেকে দুটা কোষ তৈরি হওয়াকে অ্যামাইটোসিস বলা হচ্ছে। ঠিক আছে, সিনাপসিস কি বলো? সিনাপসিস কি? সিনাপসিস হচ্ছে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম যে প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট তৈরি করে, অর্থাৎ তারা পাশাপাশি এসে যে প্রক্রিয়ায় হচ্ছে বাইভ্যালেন্ট তৈরি হয়। হ্যাঁ, সিনাপসিস হলো একটা বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দুইটা হোমোলোগাস ক্রোমোজোম কাছাকাছি এসে জোড় সৃষ্টি করে বা বাইভ্যালেন্ট তৈরি করে, তাকে বলা হচ্ছে সিনাপসিস। অ্যান্টিকোডন কি বলো? অ্যান্টিকোডন কোথায় পাওয়া যায়? গত ক্লাসে যারা করেছো তারা জানে, এটা টিআরএনএতে পাওয়া যায়। এবং এটা হচ্ছে এই অ্যান্টিকোডনটা হচ্ছে টিআরএনএতে থাকে এবং তারা কোডনের বিপরীতে তারা কিন্তু কাজ করে। কোডনের বিপরীতে, এটা টিআরএনএতে থাকে, তিন অক্ষর বিশিষ্ট হয়। আচ্ছা, প্রান্তীয়করণ কি? ওই যে বলছিলাম যে কায়াজমা, এই কায়াজমাটা হচ্ছে প্রান্তের দিকে যে সরে যায়, প্রান্তের দিকে তারা কিন্তু সরে যায়, এই সরে যাওয়াটাকেই বলা হচ্ছে প্রান্তীয়করণ। ডিপ্লোটিন ধাপে যখন ক্রোমোজোমগুলা বিকর্ষণ হয় তখন কায়াজমাটা আস্তে আস্তে প্রান্তের দিকে মুভ করতে থাকে, এটাকেই বলা হচ্ছে প্রান্তীয়করণ। ক্যারিওকাইনেসিস কি বলো? কার বিভাজন? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে কার বিভাজন? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হচ্ছে। আচ্ছা, মেটাকাইনেসিস কি জিনিস? দেখো, মেটাকাইনেসিস হচ্ছে কোনটা? ওই যে তোমরা পড়ে আসছো মেটাফেজ ধাপটা পড়েছো, মনে আছে? মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। হ্যাঁ, মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করাকে মেটাকাইনেসিস বলে। প্লাজমা মেমব্রেন কি? এটা হচ্ছে একটা কোষের যে কোষ পর্দা বা কোষ ঝিল্লি, সো এটাকে আমরা বলছি হচ্ছে প্লাজমা মেমব্রেন। সিনাপসিস কি? আরেকবার রিপিট হয়েছে। আচ্ছা, প্লাজমা মেমব্রেন হচ্ছে ওই যে সজীব পর্দা দিয়ে একটা কোষ যে আবৃত থাকে সেটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তারপরে কি আছে? ক্রসিং ওভার কি? ক্রসিং ওভার হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের বিনিময়, অর্থাৎ দুইটা নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের মধ্যে তাদের যে বিনিময়টা ঘটে, ক্রোমাটিডের বিনিময়, সেই বিনিময়টাকেই আমরা বলতেছি হচ্ছে ক্রসিং ওভার। অ্যামাইটোসিস কি বলে আসছে আবার। ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দেয় কে? একজন বিখ্যাত ব্যক্তি ছিল, ওনার নামটা মেবি ছিল H.J. মুলার। হ্যাঁ, ওনার নাম ছিল H.J. মুলার সম্ভবত, আমি ভুলে গেছি কিনা আল্লাহ। হ্যাঁ, এটাই 1909 সালে। হ্যাঁ, এটা এরকমই হবে। ভুট্টা উদ্ভিদে প্রথম এই H.J. মুলার, হ্যাঁ, উনি প্রথম হচ্ছে এটা আবিষ্কার করে। তোমরা তারপরে একটু দেখে নিও। আচ্ছা, তারপরে সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস মানে কার বিভাজন বলো? এটা হচ্ছে সাইটোপ্লাজমের ঠিক আছে, সাইটোপ্লাজমের বিভাজন। হ্যাঁ, এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আচ্ছা, ক্রোমোজোম কি? এটা প্রথম চ্যাপ্টারে পারছো। কোষ বিভাজন হচ্ছে একটা মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হওয়া। সিনাপসিস কি? এটা আগেও বলছি। কায়াজমা তো বললাম, ওই যে প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভারের কারণে এক্স আকৃতির যে দশাটা দেখা যায় ওটাকে বলে হচ্ছে কায়াজমা। তো মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোন কোন টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে। তোমরা এরকম যা পাবা কয়ের জন্য সবগুলো দেখে যেও। ঠিক আছে, এবার আসো, আরো একটু আছে, অনুধাবনমূলক কিছু প্রশ্ন আছে। মাইটোটিক ইন্ডেক্স, এমআই মানে কি বলতো? এমআই মানে হচ্ছে যে কতগুলা কোষ বিভাজন হচ্ছে, বিভাজনরত কোষ, অর্থাৎ বিভাজনরত কোষ ডিভাইডেড বাই মোট কোষের সংখ্যা, এই দুইটার অনুপাতকে আমরা বলছি হচ্ছে এমআই। ঠিক আছে, এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন কি কোনটা বলো? কোনো কোনো কোষে যদি ক্যারিওকাইনেসিস চলতে থাকে এবং সাইটোকাইনেসিসটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই যে ক্যারিওকাইনেসিসটা যদি চলতে থাকে, ক্যারিওকাইনেসিস চলতে থাকলে কি হবে বলো? চলতে থাকলে তোমার অসংখ্য নিউক্লিয়াস তৈরি হবে, এই যে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ক্যারিওকাইনেসিস চলতে থাকলে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হওয়াকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হচ্ছে। এই ট্রান্সক্রিপশন কি? এটা তো এই অধ্যায়ের পড়া না, ওই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কেন বলো? কেন সমান থাকে? ওই যে সহজ হিসাব, যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হচ্ছে এবং হচ্ছে
অপত্য কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে মাতৃকোষেও ঠিক ততগুলোই ক্রোমোজোম থাকবে। এই কারণে আমরা বলছি যে সমান থাকবে, অর্থাৎ এটাকে ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হচ্ছে। এটা আমরা সবাই জানি, আগে থেকে আমরা জানি। জেনেটিক কোডন কিন্তু এখানকার পড়া না, আগের চ্যাপ্টারের। অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বোঝায় দেখো, আমরা জানি যে মাইটোসিস সেল ডিভিশন একটা নিয়মের মধ্যে হয়। হ্যাঁ, এখন যদি এই কোষ কি হবে, কোষের ভিতরে একটা প্রোটিন আছে, P53 প্রোটিনের কথা বলা আছে। এই প্রোটিনগুলো যদি মোটামুটি আমাদের কোষ বিভাজনটাকে সবসময় কন্ট্রোলের মধ্যে রাখে। এখন এই প্রোটিনটা যদি অকার্যকর হয় বা নষ্ট হয়ে যায় তখন অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়। এবং অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে তোমরা জানো যে টিউমার এবং হচ্ছে ক্যান্সার, টিউমার এবং কি হতে পারে, ক্যান্সার, টিউমার ক্যান্সার তৈরি হতে পারে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে। সো এগুলো ভালো করে দেখে যাও। ইন্টারফেজ কি, ইন্টারফেজ হচ্ছে প্রস্তুতি পর্যায়, অর্থাৎ একটা কোষ যখন সে বিভাজিত হবে তার আগে তার যে একটা প্রিপারেশন, প্রস্তুতি, সেটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। কোষচক্র কোনটা, একটা কোষের সৃষ্টি হলো কিভাবে, একটা কোষের সৃষ্টি, তারপরে হচ্ছে বৃদ্ধি, তারপর হচ্ছে বিভাজন, এই তিনটা জিনিসকে একসাথে আমরা বলছি হচ্ছে সেল সাইকেল বা হচ্ছে কোষচক্র। একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজনকে বলা হচ্ছে কোষচক্র। আচ্ছা, প্রোটোপ্লাজমের চলন, এটা এই ধাপ এখানকার পড়া না, এটা আমাদের কোষ চ্যাপ্টারে আমরা মনে পড়িয়েছি তোমাদেরকে অলরেডি। ইন্টারকাইনেসিস বলতে কি বুঝো? আচ্ছা, এটা খুবই সহজ কথা। তোমরা বলো তো মিওসিস 1 এর নাম শুনছো না, মিওসিস 1, আর এদিকে মিওসিস 2 নাম শুনছো, মিওসিস 2। মিওসিস 1 এবং মিওসিস 2, এই দুইয়ের মাঝে একটা দশা আছে যেটাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। অর্থাৎ মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝে যে একটা দশা, হ্যাঁ, এই দুটার মাঝে যে দশা সেটাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। অর্থাৎ তুমি বলবা মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী দশাকেই বলা হচ্ছে ইন্টারকাইনেসিস। তবে এটা আবার দুই রকমের আছে, ইন্টারকাইনেসিস 1, ইন্টারকাইনেসিস 2, দুইভাবে কিন্তু এটাকে ব্যাখ্যা করা হচ্ছে। আচ্ছা, আর কি আছে? আরও আছে। সিনাপসিস বলতে কি বুঝো? এটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, ওই যে বাইভ্যালেন্ট তৈরির যে বিশেষ প্রক্রিয়া তাকে সিনাপসিস বলা হচ্ছে। এ বাবা, সাইকাসের প্রশ্ন এখানে চলে আসলো। সাইকাস তো নগ্নবীজির, ইন্টারকাইনেসিস আমরা বলেছি অমরাবিন্যাস নগ্নবীজির। কোষচক্রের সঙ্গে আমরা দিলাম কিছুক্ষণ আগে। সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বুঝো? ওই যে মাইটোসিস সেল ডিভিশনে অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য এটাকে সমীকরণিক বলা হচ্ছে। আর হ্রাসমূলক কেন বলা হয় মিওসিসকে? বলো তো, মিওসিসকে কেন হ্রাসমূলক বলা হয় বলতে পারো? মিওসিসকে কেন হ্রাসমূলক বলা হয়? ওই যে অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক, অর্থাৎ তোমরা জানো যেটা অপত্য কোষ, এটা হচ্ছে অপত্য কোষ, আর এটা যেখান থেকে আসে তার নাম হচ্ছে কি কোষ বলো? মাতৃকোষ। তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের অর্ধেক হয়ে যাচ্ছে, সো এটাকে আমরা বলছি হ্রাসমূলক, কমে যাচ্ছে, এই জন্য বলছি হ্রাসমূলক। সাইটোকাইনেসিস নিয়ে কথা হয়েছে, ক্রসিং ওভার নিয়ে কথা হয়েছে, অনিয়ন্ত্রিত মাইটোসিস নিয়েও কথা হয়েছে অলরেডি। তো মোটামুটি এই ছিল আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। আমরা যা পড়াইলাম, অর্থাৎ তোমাদেরকে যতগুলো জিনিস দেখানো হলো, সৃজনশীল কোশ্চেন, পাশাপাশি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, যতগুলো জিনিস আমি তোমাকে দেখাইলাম, তুমি এই চ্যাপ্টারটা এইভাবে সলভ করো, দেখো যে কোনো সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসলে তুমি কিন্তু পারবা। ওকে, আচ্ছা। আর আমার একটা স্লোগান, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আমরা অলওয়েজ একটা কথা বলি যে ইন্টারমিডিয়েটে মেধাবী শব্দটা খুব বেশি চলে না, ইন্টারমিডিয়েটে পরিশ্রমী শব্দটা বেশি চলে। যারা তোমরা পরিশ্রম করবা তারাই এই রেসে টিকবা, আর যারা পরিশ্রম করবা না, তুমি যদি আইনস্টাইনের নাতি বা নাতনি হও কোনো লাভ নাই, ঠিক আছে? নিউটন যদি তোমার কাকা হয় তাও কোনো লাভ নাই। ধরে নিলাম যে তারা খুব মেধাবী, অবশ্যই তারা মেধাবী, ধরে নেওয়ার তো কিছু নাই, তারা অবশ্যই মেধাবী। আইনস্টাইন একটা বিখ্যাত সূত্র দিছে, আমাদের নিউটন, তার উপরের অনেক সূত্রের উপর বেসিস করে এখন সব কিছু হচ্ছে। সো তুমি যদি ওনাদের নাতিপুতিও হয়ে থাকো, ওনাদের আত্মীয় স্বজনও হয়ে থাকো, কোনো লাভ নাই, তোমাকে পরিশ্রমী হতে হবে। ইন্টারমিডিয়েটে যারা পরিশ্রম করবো ভালো করবা। 25 ব্যাচের সামনে পরীক্ষা, তোমরা একেবারে আদা জল খেয়ে লেগে যাও। আর 26 ব্যাচের ক্লাসটা দেখে নাও, তোমাদের এই চ্যাপ্টারের কি কি সিকিউ সলভ করলে তোমরা পারছো, এগুলো ভালো করে পড়ে ফেলো। তো আজকের বেশি কথা বলছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ এর পরে আবারও একটা ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।